नमस्कार आमी आचार्य डॉक्टर तपन शास्त्री आज के आरेकटा भिडियो निये आपनादेर सामने हाजिर हलाम। केन जानि ना जखोनी कोनो मीडियाय खबर देखछि बा संबादपत्र पढ़छि बिहार निये नानान कथा शुनछि केन जानि ना आमार मने हच्छिलो जे आमादेर केंद्रेर जे सरकार आछे সেই সরকারের ভবিষ্যৎ কি, সেই সরকার কি একটা সুরক্ষিত জায়গায় রয়েছে, এই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আমি বিভিন্ন আমাদের পঞ্জিকা বা এফিমেরিস এগুলোকে ঘাঁটছিলাম, বিভিন্ন গ্রহ নক্ষত্রের পজিশনগুলো দেখছিলাম এবং সামনের দিনে গ্রহগুলো যখন ট্রানজিট করবে সেগুলো লক্ষ্য করছিলাম। করে আমার কেন জানি না মনে হলো যে আমার মনে হচ্ছে কেন্দ্রে যে দল আছে তাদের অবস্থা ভবিষ্যতের জন্য আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। সেই নিয়েই আজকের আলোচনা। দেখুন, আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশ পছন্দ করি। ওনার বক্তৃতা, মার্জিত ভাষণ, সাত্ত্বিক জীবনযাপন আমার ভালো লাগে। পৃথিবীর অন্যান্য দেশে ভারতবর্ষকে একটা বিশেষ মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছেন উনি। কিন্তু বর্তমানে দেশের মধ্যে আগে ধর্ম সম্প্রদায় নিয়ে বিভাজন এবং বর্তমানে ভাষা নিয়ে যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে এটা আমার খুব একটা ভালো লাগছে না। এবং বর্তমানে শেয়ার বাজার অস্থির, ব্যাংকের সুদ তলানিতে, বিভিন্ন আর্থিক মূল্যায়ন সংস্থার পূর্বাভাসে ভারতের আর্থিক বৃদ্ধি দোলাচলে। শিল্প বৃদ্ধি গতকালকেই দেখবেন খবরের কাগজে আছে, শিল্প বৃদ্ধি গত 10 মাসে তলানিতে, জুনের হিসাব অনুযায়ী 1.5%। মাথাপিছু ভারতের নাগরিকদের ঋণ 31শে মার্চ পর্যন্ত 1,32,059 টাকা 66 পয়সা মাথাপিছু ঋণ। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশাল পরিমাণ কর্মী ছাঁটাই হচ্ছে। কালকেই দেখবেন আমাদের যে বৃহৎ প্রচারিত সংবাদপত্র বাংলা, সেখানে আছে টিসিএসে প্রায় 12,000 না কত কর্মী ছাঁটাই করা হয়েছে, মোটামুটি 2% ছাঁটাই করা হয়েছে। টেক মহিন্দ্রা, উইপ্রো, এসসিএল, যত আইটি সেক্টর আছে সব জায়গায় কর্মী ছাঁটাই চলছে। এবং এগুলো হচ্ছে কারণ হচ্ছে আমাদের এই যে এআই এসছে না, কৃত্রিম মেধা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর জন্য হচ্ছে। ঠিক আছে, যত প্রযুক্তি উন্নত হচ্ছে তত বিভিন্ন জায়গায় কর্মী ছাঁটাই হচ্ছে। এইবার আরও কিছু জিনিস আমি লক্ষ্য করলাম বা আলোচনায় শুনি বিভিন্ন মিডিয়ায়, সংবাদপত্রে, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধীদের জন্য ব্যবহার করা হচ্ছে। এমনকি বিচার ব্যবস্থার ওপর পরোক্ষে একটা কর্তৃত্ব স্থাপন করা হচ্ছে। মিডিয়া বা সাংবাদিকদের নিয়ন্ত্রণ করা, এগুলো মানুষ পছন্দ করছে না আমার মনে হয়। দেশে কর্মসংস্থানের অভাব, কেন্দ্রীয় সরকারের চাকরির যে প্রতিশ্রুতি তা একদমই তলানিতে, ফলে দেশে বেকার বাড়ছে। ভালো ছাত্রছাত্রীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন। দেশের মেধাশক্তির একটা বিরাট অংশ দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন, বিদেশে তারা পাকাপাকিভাবে চলে যাচ্ছেন। এছাড়া
সরকারের মন্ত্রিসভায় একনায়কতন্ত্র, একচ্ছত্র আধিপত্য, মন্ত্রিসভার দলের সদস্যদের মধ্যে সন্দেহের পরিবেশ এবং বিরোধীদের উপেক্ষা ও তাচ্ছিল্য করা এবং এনডিএ জোটের মধ্যে অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। এসব থেকে আমার মনে হচ্ছিল যে একটু প্ল্যানেটারিগুলো একটু চেক করে দেখি কি পরিস্থিতি। দেখুন, আমরা জানি ভারতবর্ষের জন্ম হচ্ছে 15/8/1947 রাত 12:15 মোটামুটি ধরা হয়। সেক্ষেত্রে ভারতবর্ষের রাশি হচ্ছে কর্কট রাশি এবং বৃষ লগ্ন। নক্ষত্র কি? পুষ্যা নক্ষত্র। এটা শনিদেবের নক্ষত্র, পুষ্যা নক্ষত্র। এবং চরণ হচ্ছে দ্বিতীয় চরণ, যার ফলে পুষ্যা নক্ষত্র মানে হচ্ছে শনি নক্ষত্র, আর চরণ হচ্ছে, এটা আমি পরে বলছি, এই চরণটা কি কাজে লাগবে সেটা পরে বলছি। মোটামুটি আপনারা ধরে নিন পুষ্যা নক্ষত্র, আর রাশি হচ্ছে কর্কট রাশি। তাহলে পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি এবং কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। আমি সহজভাবে এইটুকুনি বলে রাখলাম। এবার আগেকার দিনে, বহু বছর আগে, এখন এগুলো বিচার হয় না, এটাকে বলা হয় মান্ডেন অ্যাস্ট্রোলজি। আগেকার দিনে রাজারা বিচার করতো যে শত্রুপক্ষ কি আমাদের আক্রমণ করতে পারে। সেই বিচার প্রক্রিয়াটা কিভাবে তারা বুঝতো যে শত্রুপক্ষ আক্রমণ করেছে না করবে, এটা বোঝা যেত। এটার জন্য একটা প্রাচীন পন্থা আছে, এটাকে বলা হয় আমাদের সাউথের দিকে, ব্যাঙ্গালোর ওইসব, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওই দিকে বলা হয় এটাকে কোটা চক্র। আমরা বলি এটা দুর্গ চক্র। দুর্গ মানে ফোর্ট চক্র। ঠিক আছে, এবার আমি আপনাদের একটা দুর্গ চক্রের ছবি দেখাচ্ছি। আপনাকে ক্যামেরাটা একটু নাড়াতে হবে, নাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। দুর্গ চক্রের একটা ছবি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি এঁকে রেখেছি। ঠিক আছে, আর একটু দাঁড়ান। এই হচ্ছে, লাইটে প্রবলেম হচ্ছে, আমি একটা লাইট নিভিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইবার দেখুন, এই হচ্ছে দুর্গ। ঠিক আছে, ভালো করে দেখুন, এই হচ্ছে দুর্গ। এই দুর্গের এই মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটায় রাজা থাকেন। ঠিক আছে, দুর্গের বাইরে মোটা এই একটা পাঁচিল, তার বাইরে আরেকটা পাঁচিল। এই দুর্গের 8খানা রাস্তা আছে, 4টে রাস্তা দিয়ে প্রবেশ পথ এবং 4টে বাহির পথ। দেখুন, যেগুলো এরকম অ্যারো আছে, এটা প্রবেশ পথ, এটা প্রবেশ পথ, এটা প্রবেশ পথ এবং এটাও প্রবেশ পথ। আর যেগুলো এরকম অ্যারো আছে, বাইরের দিকে অ্যারো, এগুলো বাহির পথ, এগুলো বাহির পথ। এটাকে বলা হয় কোটা চক্র। এইবার এই কোটায়, এই দুর্গের একজন হচ্ছে সেনাপতি বা কমান্ডার, আর একজন হচ্ছে দুর্গের স্বামী বা রাজা। আমি দেখবেন এইখানে নিচে লিখেছি স্বামী বা রাজা, আর পলা বা সেনাপতি। যাকে তখনকার দিনে, আগে এই কোটা চক্রে যিনি কমান্ডার বা সেনাপতি হতেন তাকে পলা বলা হতো। মানে কোটা পলা মানে সেনাপতি, কোটা স্বামী মানে রাজা। এইটুকুনি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমি একখানা ভারতবর্ষের 15/8/2025 বলেছিলাম কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। তাহলে ভারতবর্ষের কোটা পলা বা সেনাপতি কে? সেনাপতি হচ্ছে যে নক্ষত্রপতি,
মানে পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি, তার মানে শনি হচ্ছে ভারতবর্ষের কমান্ডার বা সেনাপতি। আর রাজাকে আমি বলি যে রাশিতে বসে সেই রাশিটা হচ্ছে রাজা, কর্কট রাশিতে বসে আছে, তার মানে চন্দ্র হলো রাজা। তাহলে ভারতবর্ষের রাজা হলো চন্দ্র, সেনাপতি হলো মঙ্গল, এইটুকুনি আপনারা মনে রাখুন, ঠিক আছে। এইবার আর একটা কথা বলছি, এই যে নক্ষত্র 4টে চরণ আছে, একটা নক্ষত্রের মান 13 ডিগ্রি 20 মিনিট, একটা নক্ষত্রের মান। এটার 4টে ভাগ হয়, এক একটা ভাগ 3 ডিগ্রি 20 মিনিট করে, ঠিক আছে। এই 4 × 3 ডিগ্রি 20 মিনিট করলে আপনি দেখবেন 13 ডিগ্রি 20 মিনিট আসছে। এই এক একটা 3 ডিগ্রি 20 মিনিটকে এক একটা চরণ বলা হয়। তাহলে ভারতবর্ষের যখন জন্ম হয় তখন এই পুষ্যা নক্ষত্রের কোন চরণে ছিল? চরণ ছিল তৃতীয় চরণ। এটার একটা অঙ্ক আছে, এটা এই তৃতীয় চরণের আবার কমান্ডার হচ্ছে রাহু, ঠিক আছে। এই কোটা চক্রের ক্ষেত্রে এটা অন্য অঙ্ক আছে, এটা খালি আমি মুখে বলে দিলাম, এটা দেখালাম না। তার মানে ভারতবর্ষের সেনাপতি হচ্ছে শনি এবং রাহু, আর ভারতবর্ষের রাজা হচ্ছে কে? মুন বা চন্দ্র। এটুকু বুঝে গেলেন। এইবার আমি একটা তারিখ লিখেছি, দেখুন ওপরে 16/10/2025। এই তারিখটা আমার খুব ভালো লাগেনি, হ্যাঁ, একটা কীরকম একটা মানে ডিস্টার্বিং ডেট মনে হয়েছে, কারণ গ্রহ নক্ষত্রের পরিবেশ অনুযায়ী ভারতবর্ষের জন্য আমার শুভ মনে হয়নি। তাই আমি এই ডেটের যদি ছক তৈরি করি, গ্রহগুলো কোন কোন নক্ষত্রে ছিল সেটাকে আমি এই চার্টে বসাবো, ঠিক আছে। আমি কোন কোন নক্ষত্র ছিল গ্রহগুলো সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। এই দেখুন এখানে আমার লেখা আছে, রবি 14 নম্বর নক্ষত্রে, চন্দ্র 9 নম্বর নক্ষত্রে, মঙ্গল 16 নম্বর নক্ষত্রে, বুধ 15 নম্বর নক্ষত্রে, বৃহস্পতি 7 নম্বর নক্ষত্রে, শুক্র 12, শনি 25, রাহু 25, কেতু 11, এই হচ্ছে লেখা আছে, ঠিক আছে। এবার আমি এগুলোকে বসাবো। বুধ লেখাটা উঠে গেছে, আমি বুধ লেখাটা আরেকবার লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে। এইবার আমি যদি ভারতবর্ষের নক্ষত্র পুষ্যা নক্ষত্র, সংখ্যা কত? 8, পুষ্যা সংখ্যা হচ্ছে 8। আমি এইবার এখানে লেখাগুলো শুরু করছি আপনাদের সামনে, ঠিক আছে। এই এন্ট্রি পথ, এখানে আমি 8 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে 9, এখানে 10, এখানে 11, এখানে 12, এখানে 13, এখানে 14, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার এদিকে চলে আসছে, এই 15, এই 16, এই 17, এইখানে 18, এই 19, 20, 21। এই 21-এ গিয়ে আমি থেমে গেলাম, কেন? এখানে কিন্তু আমি 27টা নক্ষত্র ধরবো না, এখানে আমি 28টা নক্ষত্র ধরবো। অভিজিৎ নক্ষত্র একটা আছে, এই 21-এর পর আসবে অভিজিৎ নক্ষত্র, ঠিক আছে। এই অভিজিৎ 21, এইখানে আসছে অভিজিৎ, ঠিক আছে। আপনারা দেখতে পারলেন কিনা একবার দেখে নিন। নিচে আমি লিখলাম অভিজিৎ, ঠিক আছে। এরপর আসছে 22, এরপর আসছে 23, এইখানে 24, 25, 26, 27,
1 2 3 4 5 6 7, ঠিক আছে? এই পুরো চার্ট আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এইবার যদি আমি এই প্ল্যানেটগুলো বসাই, ভারতবর্ষের নক্ষত্র 8, সেইখান থেকে আমি বিচার করছি 16 তারিখে 16 আগস্ট কি অবস্থা। তার মানে রাজা এখানে রয়েছে, দুর্গের ভেতর থাকার কথা, আর সেনাপতি কোথায় থাকার কথা? সেনাপতি থাকার কথা দুর্গের বাইরে, বা সোলজার তারা থাকবে দুর্গের বাইরে, এটাই নিয়ম। এবার আমি গ্রহগুলো বসাচ্ছি, ঠিক আছে? দেখুন 8-এ কোনো গ্রহ নেই, 9-এ চন্দ্র আছে, এখানে চন্দ্র করে দিলাম, ঠিক আছে? 10-এ কোনো গ্রহ নেই, 11-এ আছে কেতু, এখানে আছে কেতু, 12-এ আছে শুক্র, এখানে আছে শুক্র, 13-এ কিছু নেই, 14-এ আছে রবি, এখানে রবি, ঠিক আছে? 15-এ আছে বুধ, এখানে বুধ, 16-এ আছে মঙ্গল, 15-এ বুধ, 16-এ মঙ্গল, 17-এ কিছু নেই, 18-এ কিছু নেই, 19-এও কিছু নেই, 20-তে নেই, 21-এ নেই, একদম তারপরে আছে বাকিগুলো কোনো কিছু নেই। তারপরে আছে 25 শনি আর রাহু, এখানে এইদিকে আমি লিখলাম শনি আর এখানে লিখলাম রাহু, ঠিক আছে? হয়ে গেল। আর 7-এ আছে বৃহস্পতি, সব ঘরে আমার গ্রহ বসানো হয়ে গেছে। এটা 16 তারিখে দুর্গচক্রে গ্রহের অবস্থান ভারতবর্ষের রাশি অনুযায়ী। বোঝাতে পেরেছি আপনাদের? এবার কি বলেছি, ভারতবর্ষের কোটা পলা হচ্ছে, মানে সৈন্য হচ্ছে শনি আর রাহু, ঠিক আছে? শনি আর রাহু এরা হচ্ছে সৈন্য, আর চন্দ্র হচ্ছে রাজা, ঠিক আছে? এবার যদি দেখেন এই যে দুর্গ, মানে একদম দুর্গের ভেতর যেখানে রাজা থাকে সেখানে কিন্তু কেউ নেই, ফাঁকা। কে বসে আছে? কেতু। কেতুকে ষড়যন্ত্রকারী, হিডেন প্ল্যানেট, গুপ্ত ষড়যন্ত্র, এইটা করে হচ্ছে কেতু। আশা করি বোঝাতে পারছি আপনাদের। ক্যামেরাটা আরেকটু এ করে নিই, ঠিক আছে? তার মানে মন্ত্রিসভার মধ্যে গুপ্ত ষড়যন্ত্র হবে। রাজাকে বলেছি চন্দ্র, সে কোথায়? রাজার তো ভেতরে থাকার কথা, একদম রাজপ্রাসাদের একদম ভেতরে অভ্যন্তরে থাকার কথা। রাজা চলে গেছে বাইরের পাঁচিলের কাছে। দেখুন, প্রথম লেয়ার ছেড়ে দিয়ে দ্বিতীয় লেয়ার আরেকটু হলে বাউন্ডারি ক্রস করবে, মানে দুর্গের বাইরে চলে যাবে। সেই পজিশনে আছে রাজা। কর্কট রাশির লর্ড, আমি বলেছি রাশির অধিপতি হচ্ছে রাজা। সেখানে কি কর্কট রাশি ভারতবর্ষের, রাজা হচ্ছে কর্কট রাশির লর্ড চন্দ্র, সে একদম বাইরে গিয়ে বসে গেছে, দুর্গের ভেতর ছেড়ে বাইরে। ভেতরে কারা রয়েছে? গুপ্ত ষড়যন্ত্রকারী। তাহলে প্রশ্ন হবে সেনাপতি কই? সেনাপতিকে
শনি আর রাহু সেনাপতির বাইরে থাকার কথা, দেয়ালের বাইরে, তাই তো? শনি আর রাহু সেনাপতি বাইরে থাকবে, পাহারাদার ভেতরে ঢুকছে। দেখুন, শনি আর রাহু তারা বাইরে থেকে প্রথম ওয়াল ক্রস করে ঢুকেছে, দ্বিতীয় ওয়াল ক্রস করে ভেতরে ঢুকছে। তার মানে রাজার পক্ষে বিপদ দেখা দিয়েছে। পাহারাদার, গেটের বাইরের যে পাহারাদার সৈন্য, তারা দুর্গের অভ্যন্তরে ঢুকছে এবং রাজা দুর্গ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং দুর্গের একদম অভ্যন্তরে কে বসে আছে? গুপ্ত ষড়যন্ত্রকারীরা বসে আছে। এবার আরেকটা জিনিস আপনাদের বোঝাই। আপনারা জানেন শুভ গ্রহ অশুভ গ্রহ। বৃহস্পতিকে বলা হয় শুভ গ্রহ, শুক্রকে বলা হয় শুভ গ্রহ, বুধকে বলা হয় শুভ গ্রহ, মঙ্গলকে বলা হয় অশুভ গ্রহ, শনিকে বলা হয় অশুভ গ্রহ, রাহুকে বলা হয় অশুভ গ্রহ। এইবার দেখুন, শুভ গ্রহ বৃহস্পতি সে বাইরে কি অবস্থান করেছে, ঠিক আছে? শুভ গ্রহ বৃহস্পতি বাইরে, কোন শুভ গ্রহ ভেতরে নেই। বুধ সেও বাইরে, মঙ্গল পাপ গ্রহ, সে এন্ট্রিতে, প্রথম দেওয়াল ক্রস করে এন্ট্রি পথে আছে। শুক্র মোটামুটি শুভ গ্রহ, সে দুর্গের ভেতরে নেই, প্রথম ওয়াল ক্রস করে এইখানটা রয়েছে, সে আউটারে আছে, বেরিয়ে যেতে চাইছে দুর্গ থেকে। তার মানে এই 16ই অক্টোবর 2025 থেকে কিন্তু একদমই খারাপ সময় কেন্দ্রে যারা শাসনে আছে তাদের জন্য। এবং এটা মোটামুটি কতদিন তীব্রতা থাকবে, এটা কিন্তু 16/11/2025, 16ই নভেম্বর অবধি, এই 16ই অক্টোবর থেকে 16ই নভেম্বর কেন্দ্রীয় সরকারের পক্ষে কিন্তু খুব খারাপ সময়। এবার আমি বললাম ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার খারাপ সময়। এবার কেন্দ্রীয় সরকারে আছে কারা? আছে তো বিজেপি। এবার আমি যদি বিজেপির জন্ম তারিখ অনুযায়ী বিজেপির সৈন্যকে, মানে কোটা পলাকে, আর বিজেপির কোটা স্বামী মানে রাজাকে যদি বিচার করে বের করতে পারি, তাহলে আরও ইজি হয়ে যাবে। দেখুন, বিজেপির জন্ম তারিখ হচ্ছে 6/4/1980। মোটামুটি দুপুরবেলা টাইম পাওয়া গেছে নেট থেকে এবং দিল্লিতে। তার মানে বিজেপির রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, ঠিক আছে? তার মানে বুধ হচ্ছে আর্মি, মানে কমান্ডার বা সেনাপতি, আর জ্যেষ্ঠা নক্ষত্রটা হয় বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল। তার মানে মঙ্গল হচ্ছে রাজা আর বুধ হচ্ছে সেনাপতি, ঠিক আছে? এইটুকুনি মাথায় রাখুন। আমি এবার বিজেপিরটা করে দেখাচ্ছি। মঙ্গল হচ্ছে রাজা, বুধ হচ্ছে সেনাপতি। জ্যেষ্ঠা নক্ষত্র মানে 18 নম্বর নক্ষত্র। আমাকে 18 থেকে শুরু করতে হবে। এইখানে 8 ছিল, এটাকে আমি 18 করে দিলাম, ঠিক আছে? এটা 19, তাহলে এটা 20, এটা 21, এটা 22, এটা 23, 24, 25, 26,
27, 28, 29, 30। এখানে একটু ভুল হয়েছে, দাঁড়ান। এখানে আমার 21-এর পর গ্যাপ দেওয়া হয়নি, ঠিক আছে? 21-এর পর আমার এখানে গ্যাপ দেওয়া হয়নি, আমি এখানে গ্যাপটা দিয়ে দিচ্ছি। 21-এর পর এই জায়গাটা গ্যাপ হবে, এটা অভিজিৎ নক্ষত্র, এখানটা আমি একটা গোল করে দিলাম, ঠিক আছে? 21, তার মানে এটা হয়ে গেল 22, এটা হয়ে গেল 23, এটা 24, এটা 25, এটা 26, এইটা 27 হবে, হয়ে গেল 27। এরপর আবার 1 থেকে শুরু হবে, 1, এখানে 2, এখানে 3, ঠিক আছে? এইখানে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এই 18-ই চলে এলাম, ঠিক আছে? এইবার আমি যদি প্ল্যানেটগুলো বসাই, ওই সময় রবি ছিল 14-এ, ঠিক আছে? রবিটা এখানে মুছে দিলাম, এইখানে রবি। চন্দ্র হচ্ছে 9-এ, চন্দ্র 9, 9 হচ্ছে এখানে নিচে। চন্দ্র 9, মঙ্গল 16, মঙ্গল আছে 16, এইখানে মঙ্গল। বুধ আছে 15, এখানে বুধ। বৃহস্পতি 7, বৃহস্পতি এইখানে ভেতরে। শুক্র 12, শনি রাহু 25, শনি রাহু 25, 23, 24, 25, এইখানে শনি এবং রাহু 25। কেতু 11, কেতু আছে এখানে। এই হয়ে গেল চার্ট, মোটামুটি সব বসানো হয়ে গেছে। এবার আমি কি বললাম যে বৃশ্চিক রাশির যে নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রের লর্ড হচ্ছে বুধ, তার মানে বুধ হচ্ছে সেনাপতি, এবং বৃশ্চিক রাশির লর্ড মঙ্গল, সে হচ্ছে ওটা স্বামী বা রাজা। মানে মঙ্গল রাজা, বুধ সৈন্য। মঙ্গল রাজা, বুধ সৈন্য। দেখুন এখানেও রাজাকে মঙ্গল, মঙ্গল বাইরে, দেখুন দুর্গর মেন যে জায়গা সেখানটা ছেড়ে প্রথম পাঁচিল টপকেছে, দ্বিতীয় পাঁচিল টপকে মঙ্গল বাইরে, এবং এটা এরোটা দেখুন বাইরের রাস্তা, মানে রাজা বাইরের দিকে পালাচ্ছে, ঠিক আছে? সৈন্য সে ভেতরে ঢুকে গেছে, কিন্তু বুধ বাইরে থাকার কথা, সৈন্য সে ভেতরে ঢুকে গেছে। সে প্রথম পাঁচিল টপকেছে, দ্বিতীয় পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেছে, তার মানে কিছু বিপদ দেখা যাচ্ছে। শনি রাহু দুটোই পাপ গ্রহ, এরা বাইরে থাকলে শুভ হয়।
এরা এন্ট্রি পথে আছে, এরা কিন্তু এন্ট্রি নিচ্ছে। চন্দ্র শুভ গ্রহ আউটারে আছে, বেরিয়ে যেতে চাইছে। শুক্র, এটা আগের লেখা শুক্র, এইখানে আছে শুক্র। শুক্র এন্ট্রি পথে আছে, খারাপ না ভালো। আর ভেতরে কি আছে? রবি স্বয়ং একটা পাপ গ্রহ ভেতরে। বৃহস্পতিও ভেতরে আছে, কিন্তু বৃহস্পতি আউটার ওয়েতে আছে, বাইরের দিকে, বাইরের রাস্তার দিকে আছে, মুখ করে আছে, বেরোনোর মুখে। মানে দরকার পড়লেই আমি বেরিয়ে যাব, যে গেট দিয়ে বেরোতে যায়, লোকে বেরোয়, সেই গেটের মুখে এসে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই আমি বেরিয়ে যাব। তাই এই কোটা চক্র নির্দেশ করছে, এটা থেকে আগেকার দিনে বিচার করা হতো যে আমাদের ফোর্ট কি সুরক্ষিত, দুর্গ কি সুরক্ষিত। এই কোটা চক্র থেকে দেখা যাচ্ছে 16ই অক্টোবর থেকে আমাদের ভারতবর্ষের দুর্গ বা কোটা চক্র দুর্গ বা সাংসদ বা মন্ত্রিসভা সুরক্ষিত না। আপনাদের কেমন লাগবে আমি জানি না, আমি চেষ্টা করলাম বোঝানোর। যাদের ভালো লাগবে তারা লাইক করবেন, শেয়ার করবেন, পরিচিতদের শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম আরও নিত্য নতুন ভিডিও দেবো। আশা করি আজকে আপনাদের যেটা দেখালাম, আমাদের সচরাচর যেসব অ্যাস্ট্রোলজাররা প্রেডিকশন করে তারা কেউ এই ধরনের চার্ট ইউজ করে না, কেউ এই ধরনের চার্ট ইউজ করে না। আমি আপনাদের মানে বলতে পারি, আমি বহু অ্যাস্ট্রোলজারকে চিনি, সবাই ওই সাধারণ D1 D9 এই নিয়েই ব্যস্ত থাকে, এই সব চার্ট কেউ বিচার করে না। এর অনেক পার্ট আছে, এরপর আছে ত্রিশূল চক্র আছে, ঠিক আছে, কোটা চক্র, ত্রিশূল চক্র, নানান রকম চক্র হচ্ছে, সর্বাতভাদ্র চক্র, এগুলো কেউ বিচার করে না আজকাল। এইসব কঠিন চার্ট বলে কেউ বিচার করতে চায় না। আমি আপনাদের দেখালাম, বোঝালাম, এবার ভবিষ্যৎ বলবে কি হবে না হবে। আমার কাজ অ্যাস্ট্রোলজিতে অ্যানালাইসিস করা, আমি সেই অ্যানালাইসিস করে দেব। নমস্কার, আজ এইটুকুনে।